হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথামেটিক্স। আজকে আমরা করব ক্লাস 10 এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার কোষে দেখি 1.1 থেকে 6 দাগের অঙ্কগুলো। এর আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা রয়েছে। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো 6 এর অঙ্কগুলো শুরু করা যাক। দেখো 6 এর অঙ্কগুলোতে কি রয়েছে, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো 5 এর অঙ্কগুলো যেভাবে করেছিলাম এগুলোও ঠিক সেভাবেই করতে হবে। তাহলে প্রথমের অঙ্কটা কি রয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া রয়েছে আর তার সাথে বলা রয়েছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যে দুটো বাহু তাদের মধ্যে অবশ্যই দৈর্ঘ্যটাই নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব প্রস্থটা। ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। প্রস্থ সমান x মিটার। এবার দেখো এখানে বলা রয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, এটা যদি x হয় তার থেকে 3 বেশি মানে x প্লাস 3 মিটার। অতএব কর্ণ সমান, এবার আমাদের এখানে জানতে হবে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। দেখো আয়তক্ষেত্রে ঠিক দেখতে এরকম হয়, তাই তো, এর কর্ণ হচ্ছে এই বাহুটা। এবার আয়তক্ষেত্রের এই যে নিচের যে বাহুটা যেটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ যেটা ছোট, আর এই যে এখানের এই দৈর্ঘ্যটা হচ্ছে কি, এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ থেকে আমরা কর্ণ কি করে বার করব। এখানে ছবিটা দেখে বুঝতে পারছো যে দেখো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটা কোণ, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কি দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এই বাহুটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের যেটা কর্ণ সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে যেভাবে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করি সেই একইভাবে এখানেও কর্ণ বার করতে পারবো। দেখো কর্ণ সমান কি হবে, কর্ণ সমান হবে √অফ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র, √অফ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। যদি আমরা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানি এই সূত্রের সাহায্যে কর্ণ বার করতে পারবো। তাহলে এখান থেকে কর্ণ কত হবে, দেখো কর্ণ সমান হবে √অফ দৈর্ঘ্যের স্কয়ার, দৈর্ঘ্য মানে হচ্ছে x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ মানে রয়েছে x তাহলে x স্কয়ার, এখানে হবে কি মিটার। এবার দেখো এখানে বলা রয়েছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর আমরা কর্ণ পেয়েছি এটা, তাহলে শর্তে কি হবে, শর্তে বা শর্তানুসারে কর্ণ যেটা আমরা পেয়েছি সেটা সমানই হবে কি 15, এটা সমান হচ্ছে 15। এরপরে কি করব, এখানে যেহেতু √অফ রয়েছে এই √অফটা তুলতে গেলে আমাদেরকে ডান দিকে হোল স্কয়ার দিতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে 15 এর হোল স্কয়ার। বা এখানে যে হোল স্কয়ারটা রয়েছে এটা কি আকারে রয়েছে, দেখো এখানে যদি এটা হয় a প্লাস b এর হোল স্কয়ার, এখানে x টাকে যদি আমরা a ধরি আর 3টাকে যদি b ধরি তাহলে এখানটা a প্লাস b এর হোল স্কয়ারের আকারে এসছে। আর a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে x প্লাস 3 এর হোল স্কয়ারের সূত্র কি হবে, x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 তার মানে 2x ইন্টু 3 তার মানে হচ্ছে 6x প্লাস b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার মানে 9 প্লাস এখানে x স্কয়ার রয়েছে সমান 15 স্কয়ার কত 225। বা দেখো x স্কয়ার দুটো রয়েছে, একটা দুটো, তাহলে এখানটা কত হয়ে যাবে 2x স্কয়ার প্লাস রয়েছে 6x প্লাস 9, 225টা ডান দিকের থেকে বাঁ দিকে চলে আসলে হবে -225 সমান হচ্ছে 0। বা এখানটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 6x, এবার প্লাস 9 আর -225 দুজনের চিহ্ন রয়েছে কি একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ আলাদা চিহ্ন, চিহ্ন আলাদা হলে আমরা কি করি বিয়োগ করি আর যে বড় তার চিহ্ন দিই। এখানে 225 বড় তাহলে চিহ্ন মাইনাস হবে আর 225-এর থেকে 9 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে 216 সমান 0।
দেখো দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে গেছি, কিন্তু আগের অঙ্কে কি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে যখনই দেখবে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা কোনো সংখ্যা কমন নিতে পারছি, তখন সেই সংখ্যাটা কমন নিয়ে সমীকরণটা লিখে দিলে সমীকরণটা একটু ছোট হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কত কমন নিতে পারবো, দেখো এখানেও 2 রয়েছে, 6 এর মধ্যেও 2 রয়েছে, আর 216 এর মধ্যেও 2 রয়েছে, অর্থাৎ 2 কমন নিতে পারি। 2 কমন নিলে পাবো এক্স স্কোয়ার প্লাস 6 থেকে 2 নিলে 3, আর মাইনাস এখানে 216 থেকে 2 ভাগ করলে কত হয়, 2 একে 2 আর 8 16 জন্য 8, অর্থাৎ 108 সমান হচ্ছে 0। বা পরের লাইনে 2টা বাদ চলে গেলে হয়ে যাবে কত, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান হচ্ছে 0। দেখো এরপরে 2 এর অঙ্কটাতে কি রয়েছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে কি, তিনি প্রথমে 80 টাকায় যত কেজি চিনি পাচ্ছিলেন, এখন 80 টাকায় তার থেকে আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছেন। ঠিক আছে, আগে ধরো x কেজি চিনি পাচ্ছিলেন, এখন তার থেকে 4 কেজি বেশি, অর্থাৎ x প্লাস 4 কেজি চিনি পাচ্ছেন। তাহলে কি বলছে, আগের থেকে এখন তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হয়ে গেছে। আগে 1 কেজি চিনির যত দাম ছিল, এখন 1 কেজি চিনির দাম তার থেকে 1 টাকা কম। ঠিক আছে, তাহলে আমরা কি বার করবো বলতো, আমরা ওই যে যেটা 1 টাকাটা দেওয়া আছে ওটা শর্তের জন্য কাজে লাগাবো, প্রথমে দুটো লাইন আমরা x ধরার জন্য কাজে লাগাবো। তাহলে প্রথমে যেটা বলা রয়েছে যে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, সেটা আমরা ধরে নেব যে ধরি তিনি 80 টাকায় x কেজি চিনি কিনেছিলেন। অতএব এখান থেকে দেখো 80 টাকায় যদি x কিগ্রা চিনি কেনেন, আমরা এখান থেকে 1 কেজি চিনির দাম কত সেটা বার করে রাখবো। অতএব x কিগ্রা চিনির দাম হচ্ছে কত টাকা, 80 টাকা। আর 1 কিগ্রা চিনির দাম তাহলে কত হবে, x কেজির দাম যদি 80 টাকা হয়, 1 কেজির দাম কি হবে, তার থেকে কম হবে, অর্থাৎ এখানে আমরা কি করব, ভাগ করব, যেহেতু কমে যাচ্ছে তার জন্য ভাগ হলো। ঠিক আছে, এবার পাশে কি বলা রয়েছে দেখো, বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। তার মানে কি, যদি 80 টাকায় x কিগ্রার পরিবর্তে তার থেকে আরো 4 কেজি বেশি, মানে কত, x প্লাস 4। তাহলে কি, যদি x প্লাস 4 কিগ্রা চিনির দাম হয় 80 টাকা, অতএব 1 কিগ্রা চিনির দাম কত টাকা হবে, x প্লাস 4 কিগ্রা চিনির দাম, এটা কিন্তু পরে হচ্ছে। ঠিক আছে, তাহলে x প্লাস 4 কিগ্রা চিনির দাম 80 টাকা হলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/x প্লাস 4। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার ভালো করে দেখো পরের লাইনটাতে কি বলা রয়েছে, বলা রয়েছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে তিনি প্রথমে প্রতি কিগ্রা মানে কি, 1 কিগ্রা চিনির দাম, এটাই হচ্ছে প্রতি কিগ্রা চিনির দাম 80/x টাকা, আর এখন প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x প্লাস 4 টাকা। যখন তিনি 4 কেজি বেশি পেয়ে গেছেন, তুমি চিনি বেশি পাচ্ছ, তার মানে নিশ্চয়ই তোমার দামটা কম পার কেজিতে, মানে চিনির দাম 1 কেজিতে দাম কমে গেছে। কত কমেছিল, 1 টাকা। তাহলে দেখো এখন 1 কেজি চিনির দাম, মানে আগে 1 কেজি চিনির দাম ছিল 80/x, এখন যখন দামটা কমে গেছে 1 টাকা, তখন হচ্ছে এটা। তাহলে কোনটা, এই দুটোর মধ্যে কোনটা মাইনাস কোনটা সমান 1 হবে, আগে বেশি ছিল এখন দাম কমে গেছে, তার মানে এটা বেশি আর এটা হচ্ছে কম। তাহলে আমরা শর্তে কি লিখবো, শর্তে লিখবো 80/x মাইনাস 80/x প্লাস 4 সমান হচ্ছে কত, 1। তাই তো, প্রতি কেজি চিনিতে দাম 1 টাকা কমে গেছে। এবার এখান থেকে আমরা কি করব, লসাগু করে নেব। x আর x প্লাস 4 এর লসাগু কত হবে, x ইন্টু x প্লাস 4। এবার দেখো এখানে x x মিলে গেল, তাহলে 80 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 80-র সাথে x গুণ করলে 80x, আর 80-র সাথে 4 গুণ করলে হচ্ছে 8 4 32, তার মানে 320, মাইনাস এখানে x প্লাস 4 মিলে গেলে এই 80-র সাথে x গুণ হলে এখানটা হবে 80x সমান কত, 1। এবার দেখো 80x আর 80x কেটে গেল। এবার আমরা করব কোনাকুনি গুণ। প্রথমে এই দিকটার সাথে 1 গুণ হবে, আর এদিকে 320-র সাথে নিচে কিছু নেই, মানে 320 থাকবে। তাহলে বা এখানে প্রথমে দেখো x এর সাথে x আর x এর সাথে 4 গুণ করতে হবে, তার সাথে আবার 1 গুণ, মানে সেটা একই থাকছে। তাহলে x এর সাথে x গুণ করলে কত হয়, x স্কয়ার
আর এক্স এর সাথে 4 গুণ করলে হয় 4x। আমাদের দেখো এই দিকের কোণাটা গুণ করা হয়ে গেছে, সমান কি হবে, এদিকটা গুণ করতে হবে, সমান 320 সাথে কিছু গুণ নেই মানে 320, বা এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান হচ্ছে 0। এরপর আর কিছু করার নেই আমাদের, যেহেতু দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছিল আমরা পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এর পরের প্রশ্নটাতে রয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে কি, দুটো স্টেশন রয়েছে, দেখো এখানে একটা স্টেশন রয়েছে আর তার থেকে কিছুটা দূরে, মানে কত দূরে, 300 কিমি। এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি, ঠিক আছে। এবার কি বলা রয়েছে, ট্রেনটার গতিবেগ যদি 5 কিমি বেশি হয়, একটা ট্রেনের গতিবেগ যদি বেশি হয় অবশ্যই তার একটা দূরত্ব থেকে আর একটা দূরত্বে যেতে সময় কম লাগবে, যখন গতিবেগ কম তখন সময় বেশি লাগবে। তাহলে দেখো প্রথমে মনে করো ট্রেনটার গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, তখন ট্রেনটার যতটা সময় লাগছে যদি তার থেকে আরো 5 কিমি গতিবেগ বেশি হয়, তার মানে কি 5 কিমি বেশি হওয়া মানে কি, ঘন্টায় সে আরো 5 কিমি বেশি দূরত্ব যাচ্ছে। আগে 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যেত, এখন 1 ঘন্টায় যাবে 10 প্লাস 5 মানে 15 কিলোমিটার, 5 কিলোমিটার বেশি যাচ্ছে, এটাই হচ্ছে x প্লাস 5 এর মানে, ঠিক আছে। তাহলে বলছে এখানে যতটা সময় লাগছিল যখন গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা ছিল, তারপর যখন গতিবেগ বেড়ে গেল তখন এটার থেকে 2 ঘন্টা সময় কম লেগেছে, ঠিক আছে, সময়টা 2 ঘন্টা কম লেগেছে। তাহলে আমরা কি বার করবো বলতো, আমরা প্রথমে বার করবো যে প্রথমে যখন x কিলোমিটার পার ঘন্টা গতিবেগ ছিল তখন 300 কিমি যেতে ওর কতটা সময় লাগছে, আর যখন গতিবেগটা বেড়ে গেল তখন 300 কিমি যেতে কত সময় লাগছে। তো ওই প্রথমের সময়টা বেশি ছিল, পরের সময়টা কমে গেছে, তাহলে প্রথমেরটা মাইনাস পরেরটা সমান হবে কত, 2, ঠিক আছে। তাহলে আমরা কোনটা ধরে নেব, ট্রেনের গতিবেগটা। তাহলে ধরে নেব যে ট্রেনের গতিবেগ সমান হচ্ছে x কিমি প্রতি ঘন্টা। কিমি প্রতি ঘন্টাকে আমরা ওইভাবে কিলোমিটার পার আওয়ার লিখতে পারি বা কিমি বাংলাতেও লিখতে পারি, x কিমি প্রতি ঘন্টা এভাবেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখন বার করব যে গতিবেগটা যখন x কিমি প্রতি ঘন্টা তখন 300 কিমি যেতে কত সময় লাগছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো অতএব ট্রেনটি, ঐকিক নিয়মে লিখলে কি পাবো, ট্রেনটি x কিমি যায় কত ঘন্টায়, প্রতি ঘন্টা মানেই হচ্ছে 1 ঘন্টায়, x কিমি যায় 1 ঘন্টায়। এখান থেকে 1 কিমি যায় কত ঘন্টায় হবে, x কিমি যেতে যত সময় লাগছে 1 কিমি যেতে তার থেকে কম সময় লাগবে, অর্থাৎ ভাগ হবে 1/x ঘন্টায়। আর 1 এর থেকে 300 কিমি, 1 কিমি যেতে যদি এত ঘন্টা সময় লাগে, 300 কিমি যেতে নিশ্চয়ই তার থেকে বেশি সময় লাগবে, তার মানে কি হবে, এখানে 1/x এর সাথে 300 গুণ হবে, সমান কত, 300/x ঘন্টা, ঠিক আছে। 300 কিমি যেতে সময় লাগছে এটা। এবার দেখো যখন ট্রেনটির গতিবেগ 5 কিমি বেড়ে গেছে মানে x প্লাস 5, তাহলে কি লিখবো, ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে কি হবে, তখন কি x প্লাস 5 কিমি যাবে 1 ঘন্টায়, তাই তো। যখন গতিবেগ বেশি হয়ে গেছে তখন 1 ঘন্টায় বেশি দূরত্ব যাবে। আবার এক্ষেত্রেও বার করবো যে 1 কিমি যাবে কত ঘন্টায়, 1/x প্লাস 5 ঘন্টায়, আর 300 কিমি যাবে, 300 কিমি যাবে কত, এখন হয়ে যাবে উপরে 300 নিচে x প্লাস 5 ঘন্টায়। তাহলে দেখো প্রথমে 300 কিমি যেতে সময় লাগছিল এইটা, আর এখন 300 কিমি যেতে সময় লাগছে এটা, যখন গতিবেগ বেশি হয়ে গেছে। তাহলে কোন সময়টা কম, আগের সময়টা কম নাকি এখনের সময়টা কম, দেখো যেহেতু গতিবেগ বেড়ে গেছে তার মানে সময়টা নিশ্চয়ই এখনই কমেছে, তার মানে এই সময়টা কম। তাছাড়াও একটা জিনিস মনে রাখবে যে এইখানের যে অঙ্কগুলো না সমস্তগুলোতে কি হবে, উপরেরটা যদি একই থাকে নিচে দেখবে যে সংখ্যাটা বড় সেটা আসলে ছোট, মানে এখানে দেখো যেহেতু x প্লাস 5টা বড়, তার মানে 300/x প্লাস 5 এর মানটা ওর থেকে ছোট হবে, ঠিক আছে। দুটোরই উপরে 300 রয়েছে আর নিচে এর রয়েছে x আর এর রয়েছে x প্লাস 5, তার মানে এই সংখ্যাটাই হচ্ছে ছোট। তাহলে আমরা শর্তে কি লিখবো, শর্তে লিখবো এটা বড়, অর্থাৎ 300/x মাইনাস কত হবে, 300/5
এক্স প্লাস 5 সমান দেখো দেওয়া রয়েছে 2 ঘন্টা কম সময় লাগছে। বা এবার একইভাবে আগের অঙ্কের মতোই লসাগু করব। লসাগুতে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস 5। এবার দেখো এখানে এক্স আর এক্স মিলে যাচ্ছে, তাহলে 300 দিয়ে প্রথমে এক্স প্লাস 5কে গুণ করব। একবার এক্স কে গুণ করলে 300 এক্স, আর 300-র সাথে একবার 5 গুণ করলে 5 3 1500 মাইনাস এক্স প্লাস 5 মিলে গেল, তাহলে 300-র সাথে এক্স গুণ করলে এখানে হচ্ছে 300 এক্স সমান রয়েছে 2। এবার দেখো 300 300 কেটে যাচ্ছে, এই 300 এক্স এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তার জন্য কেটে গেল। বা উপরে রয়েছে 1500, নিচে এখানটা গুণ করে দিলে কি পাবো, একবার এক্স এর সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এক্স এর সাথে 5 গুণ করলে হবে 5x সমান এখানে রয়েছে 2। এবার দেখো এখানে আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারি, 2 আর 1500 কাটাকাটি করতে পারি, তাহলে কত পাবো, 2 7 14, 2 5 10, 0 750। বা এবার কোনাকুনি গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 5x সমান 750। বা এবার 750টাকে আমরা কি করব, বা দিকে নিয়ে চলে আসবো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছিল সেটা। দেখো এরপরে 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। খুব সহজ একটা অঙ্ক। তাহলে ঘড়ি বিক্রেতা কি করেছিলেন, দেখো প্রথমে একটা ঘড়ি ক্রয় করলেন, তারপরে বিক্রি করলেন কত টাকায়, 336 টাকায়। এটাতে তার বলা রয়েছে যে যেটা লাভ হলো, ঘড়িটি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা লাভ তত হচ্ছে শতকরা লাভ, অর্থাৎ কি তার ক্রয় মূল্যের সঙ্গে শতকরা লাভ সমান। আমরা ক্রয় মূল্য বার করব, শতকরা লাভ বার করব, সেই দুটোই শর্ত হবে আমাদের, শর্তে সেই দুটো সমান করব। তাহলে দেখো ক্রয় মূল্যটা তো এখানে দেওয়া নেই, ক্রয় মূল্য আমাদের ধরে নিতে হবে। ধরে নিলাম যে ক্রয় মূল্য এক্স, ঠিক আছে, আর বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। এবার এখানে স্পষ্ট বলা রয়েছে যে লাভ হচ্ছে, তার মানে কি নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি, তাহলে লাভ কত টাকা হবে, লাভ হবে 336 মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে লাভ। এখান থেকে আমরা শতকরা লাভ বার করব। তার আগে তাহলে কি ধরে নেব, ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা। আর এখানে বিক্রয় মূল্য তো দেওয়াই রয়েছে, বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 336 টাকা। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা বার করব লাভ। লাভ সমান কত হবে, লাভ সমান সবসময় কি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টাকা। অতএব শতকরা লাভ সমান, দেখো লাভ যদি জানা থাকে সেখান থেকে শতকরা লাভ বার করানোর সূত্র রয়েছে, সেটা কি, শতকরা লাভ সবসময় বার করানোর সূত্র হচ্ছে, সূত্রটা মনে রাখবে, এটা শতকরা লাভ বলুক বা ক্ষতি বলুক একই সূত্র। ওপরে মোট লাভ ডিভাইডেড বাই নিচে হচ্ছে ক্রয় মূল্য, নিচে আমাদের ক্রয় মূল্য লিখতে হবে, পুরোটার সাথে গুণ হয় 100। ঠিক এই সূত্র দিয়ে আমরা শতকরা লাভ বার করতে পারি। আবার যদি শতকরা ক্ষতি বলে তখন এখানে লাভের পরিবর্তে মোট ক্ষতিটা লিখবো, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখানে শতকরা লাভ কত হবে, দেখো মোট লাভ আমাদের কত, 336 মাইনাস এক্স ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে এক্স ইন্টু এখানে হচ্ছে 100। এটা হচ্ছে শতকরা লাভ। ঠিক আছে, এখান থেকে আমরা শর্তে কি লিখতে পারবো, দেখো শর্তে লেখার জন্য এখানে কি বলা রয়েছে, বলা রয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো, মানে ঘড়িটির যেটা ক্রয় মূল্য সেটা শতকরা লাভের সাথে সমান। তো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে এক্স সমান কত হবে, 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। ক্রয় মূল্য সমান হলো শতকরা লাভ, দুটো সমান করেছি। এবার এখান থেকে আমাদের কোনাকুনি গুণ করে ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। প্রথমে দেখো কোনাকুনি গুণ করব, এখানে নিচে কিছু নেই অর্থাৎ 1 রয়েছে, তাহলে কোনাকুনি গুণের সময় কি হবে, এই উপরের সাথে এদিকে নিচেরটা গুণ হবে, x আর x গুণ করলে কত হয় x স্কয়ার সমান, দেখো এদিকে তো নিচে 1 আছে তার সাথে উপরের ওটা গুণ করলে একই থাকে, কিন্তু এখানে যে 100টা রয়েছে সেটাকে এর সাথে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে 336 কে গুণ করলে কি হবে, 336 এর গায়ে দুটো শূন্য মাইনাস 100 এর সাথে x গুণ করলে হচ্ছে 100x। এবার সবাইকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসব, বা এক্স স্কয়ার, এরপরে এক্স স্কয়ারের পরে কি বলেছি x কে লিখতে হবে, তাহলে 100x টাকে নিয়ে এলে কি হবে প্লাস 100x, যেহেতু মাইনাস রয়েছে আর এটা যেহেতু প্লাস রয়েছে বাঁদিকে আসলে হচ্ছে মাইনাস।
336 দুটো শূন্য সমান হচ্ছে 100। তাহলে এই যে পেলাম, এটাই হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছিল সেটা। দেখো এরপরে 5 অঙ্কটাতে কি রয়েছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে কি, এখানে স্রোতের বেগ দেওয়া রয়েছে ঘন্টায় 2 কিমি, অর্থাৎ 2 কিমি প্রতি ঘন্টা। এবার রতন মাঝির কি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে। তো এখানে স্রোতের অনুকূল আর প্রতিকূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, যখন নৌকা স্রোতের অনুকূলে যায় তখন কি স্রোতের বেগের সাথে নৌকাটা যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্রোতটা কি নৌকাটাকে যেতে সাহায্য করে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ কি নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হচ্ছে, ওকে যেহেতু সাহায্য করছে। আর যখন নৌকাটা স্রোতের বিপরীতে যাচ্ছে, স্রোতটা ওই দিক থেকে আসছে, নৌকাটা যখন এদিকে যাচ্ছে, তখন কি হয়, স্রোত ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন নৌকার বেগের থেকে স্রোতের বেগ আমরা বিয়োগ করি প্রতিকূল হলে। তাহলে অনুকূলে যোগ আর প্রতিকূলে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, এবার যেহেতু নৌকার গতিবেগটা এখানে আমাদের দেওয়া নেই, আমাদের প্রথমেই ধরে নিতে হবে কি, ধরি নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা। এবার যদি নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে কি হয়, বললাম যে স্রোতের অনুকূলে যখন হবে তখন যোগ হয়, অর্থাৎ নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান হবে x প্লাস 2, যেহেতু এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে স্রোতের, একক হচ্ছে কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার কি বলা রয়েছে দেখো, বলা রয়েছে যে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে স্রোতের অনুকূলে 21 কিমি যাচ্ছে, তারপর আবার ওই দূরত্ব ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, এবার দেখো যখন যাচ্ছে তখন স্রোতের অনুকূলে যাচ্ছে, আর যখন ফিরে আসছে তখন কি হবে, তখন ওটাই হয়ে যাবে স্রোতের প্রতিকূল। তার মানে এখানে আমাদের স্রোতের প্রতিকূলেও বেগটা কিন্তু বার করে রাখতে হবে। স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় যদি অনুকূলে থাকে, তখন আসার সময় নিশ্চয়ই প্রতিকূল হবে, সেটা কত হবে, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হলো। ঠিক আছে, এবার আমরা কি বার করব, আমরা একবার বার করব যে 21 কিমি যেতে, যাওয়ার সময় অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগছে, আবার আসার সময় 21 কিমি আসতে কত সময় লাগছে। তাহলে একবার স্রোতের অনুকূলে 21 কিমি এটাতে, আর একবার স্রোতের প্রতিকূলে 21 কিমি, দুটো সময় মিলে হচ্ছে 10 ঘন্টা। তাহলে প্রথমে কি বার করব, স্রোতের অনুকূলে, অনুকূলে কি দেখো, নৌকার বেগ হচ্ছে x প্লাস 2 কিমি পার ঘন্টা, তার মানে কি x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে নৌকাটি x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়, অতএব স্রোতের অনুকূলে নৌকাটি 1 কিমি যায় কত, 1/x প্লাস 2 ঘন্টায়। আর স্রোতের অনুকূলে নৌকাটি কত কিমি, দেখো 21 কিমি বলা রয়েছে, 21 কিমি যায় কত, এখানে 21টা গুণ হলে উপরে একের সাথে গুণ হলে, একটা না লিখে শুধু 21 লিখলেই চলে। ঠিক আছে, 21/x প্লাস 2 ঘন্টা। এবার কি দেখো, আর একবার বার করবো স্রোতের প্রতিকূলে, তাহলে আবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কি হবে, নৌকাটি প্রতিকূলে গতিবেগ কত রয়েছে, প্রতিকূলে গতিবেগ রয়েছে x মাইনাস 2 কিমি প্রতি ঘন্টা, গতিবেগটা দেখো পাল্টে গেছে কিন্তু এখানে। ঠিক আছে, তার মানে কি নৌকাটি x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়। অতএব স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 কিমি যায় 1/x মাইনাস 2 ঘন্টায়। আর একইভাবে স্রোতের প্রতিকূলে নৌকাটি 21 কিমি যায় 21/x মাইনাস 2 ঘন্টায়। এবার এই যে নৌকাটা একবার গেল আর একবার ফিরে এলো, এই দুটোতে মিলে মোট সময় লাগছে 10 ঘন্টা, অর্থাৎ কি এই সময়টা প্লাস এই সময়টা দুটো যোগ করে হবে 10। তাহলে শর্তে কি লিখবো, শর্তে হবে 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 সমান হচ্ছে 10। ঠিক আছে, এবার এখান থেকে লসাগু করে নিলে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাবো। লসাগুতে দেখো এখানে x প্লাস 2 x মাইনাস 2 দুটোই আলাদা রয়েছে, তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এবার প্রথমে দেখো x প্লাস 2 আর x প্লাস 2 মিলে যাচ্ছে, তাহলে 21 এর সাথে x মাইনাস 2 গুণ করবে একবার,
তাহলে 21-এর সাথে একবার এক্স গুণ করলে কত হবে 21x মাইনাস 21-এর সাথে 2 গুণ করলে 21 2 হচ্ছে 42 প্লাস এবার x মাইনাস 2 মিলে যাচ্ছে, তাহলে 21-এর সাথে গুণ হবে x প্লাস 2 গুণ করলে কত 21-এর সাথে x গুণ করলে হচ্ছে 21x আর 21-এর সাথে 2 গুণ করলে প্লাস 42 সমান এখানে রয়েছে 10। দেখো ওপরে 42 আর 42 কেটে গেল, বা এবার ওপরে থাকছে কি 21x প্লাস 21x, দুটোই প্লাস, প্লাস থাকলে কি হবে যোগ করব, 21 আর 21 হচ্ছে 42x আর নিচে কি রয়েছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা অর্থাৎ কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার অর্থাৎ 4 সমান এখানে রয়েছে 10। এবার দেখো এখানে আমরা একটা কাটাকাটি করতে পারি, 10 আর 42 2 দিয়ে কাটা যাবে, 2 5 এ 10 আর 2 21 এ 42, এরপরে কোনাকুনি গুণ করলে প্রথমে x স্কোয়ার মাইনাস 4 এর সাথে 5 গুণ হবে, গুণ করলে পাচ্ছি 5x স্কোয়ার মাইনাস 5 4 এ 20 সমান এদিকে থাকছে 21x। এই 21টাকে যদি আবার বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে 5x স্কোয়ার, 21টাকে নিয়ে আসলে হবে মাইনাস 21x আর 20টা এখানে থাকছে তাহলে মাইনাস 20 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার আমরা করব 6 অঙ্কটা। কি রয়েছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। তাহলে কি মহিম অপেক্ষা মজিদের, মহিমের থেকে মজিদের সময়টা বেশি লাগছে কত 3 ঘন্টা, তাহলে আমরা যদি মহিমেরটা ধরে নিই সেখান থেকে মজিদেরটা বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, ধরি বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা, অতএব মজিদের সময় লাগে, মজিদের দেখো বলা রয়েছে যে মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে যদি মহিমের x ঘন্টা লাগে তার থেকে 3 বেশি মানে x প্লাস 3 ঘন্টা। এবার আমরা বার করব কি যে তারা দুজনে একসঙ্গে মোট কত সময়ে কাজটা শেষ করতে পারে। দেখো এখানে যে লেখা রয়েছে মহিমের সময় লাগে 1 ঘন্টা, তার মানে কি ওটা কিন্তু মহিমের একা সময় লাগে, যে মহিম যদি একা কাজটা করে, মহিমের বাগান সম্পূর্ণ পরিষ্কার করতে, এখানে সম্পূর্ণ কথাটা লিখে দিতে পারো তাহলে বোঝাবে যে মহিমের একা সময় লাগবে। যখন মজিদ কাজটা করছে না, মহিম একা করছে, তখন মহিম x ঘন্টা শেষ করতে পারছে, আর যদি মজিদ একা করে তখন মজিদের x প্লাস 3 ঘন্টা সময় লাগছে। এবার ওরা দুজন যদি একসঙ্গে করে তাহলে তো নিশ্চয়ই সময়টা আর অতটা লাগবে না, তখন সময় লাগে 2 ঘন্টা। তাহলে আমরা এখানে কি লিখবো, মহিম একা x ঘন্টায় করে 1 অংশ, মানে 1 অংশ মানে কি সম্পূর্ণ বাগান, সম্পূর্ণ বাগানটাকে আমরা সবসময় কি ধরি, সম্পূর্ণ কোনো জিনিসকে 1 ধরা হয়, তাহলে 1 অংশ, অর্থাৎ কি মহিম একা x ঘন্টায় করে 1 অংশ আর 1 ঘন্টায় করে কত 1/x অংশ। ঠিক আছে, এটা হচ্ছে মহিমে। আবার একইভাবে যদি মজিদের জন্য লিখি, মজিদ একা ওর কত ঘন্টা লাগে দেখো x প্লাস 3 ঘন্টা, তাহলে মজিদ একা x প্লাস 3 ঘন্টায় করে 1 অংশ, তাহলে মজিদ একা 1 ঘন্টায় করে কি হবে 1/x প্লাস 3 অংশ। ঠিক আছে, এবার দুজনে যদি একসঙ্গে করে তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারবো, মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায়, দেখো একজন 1 ঘন্টায় করছে 1/x আর একজন 1 ঘন্টায় করছে 1/x প্লাস 3, দুজনে যদি একসঙ্গে করে তাহলে তো এই দুটো অংশই শেষ হয়ে যাবে, ওর 1 ঘন্টায় ও এতটা করবে, ওর 1 ঘন্টায় এতটা করছে, সেই 1 ঘন্টা যদি দুজনের জন্যই সমান হয় তখন ওই কাজ দুটো কি হবে যোগ হয়ে যাবে, মানে এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় করে কত অংশ হবে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। এটা হচ্ছে ওরা দুজন যখন একসঙ্গে করছে 1 ঘন্টায়। এবার এটাই যদি মহিম ও মজিদ একত্রে 2 ঘন্টায় করে, 2 ঘন্টায় কতটা করবে 2 ইন্টু এটা, 2 ঘন্টায় 1 ঘন্টায় যতটা করছে 2 ঘন্টায় তার সাথে 2 গুণ হবে। কিন্তু বইয়ে কি বলা রয়েছে দেখো, যখন তারা একসঙ্গে কাজটা করছে তখন 2 ঘন্টায় কাজটি শেষ হয়ে যাচ্ছে, আর কাজটা শেষ হওয়া মানে কত অংশ কাজ শেষ হওয়া 1 অংশ, কিন্তু আমরা পেয়েছি এই অংশটা, 2 ঘন্টায় এতটা অংশ শেষ হচ্ছে, আর বইয়ে বলা রয়েছে 2 ঘন্টায় পুরো বাগানটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো 1 অংশ শেষ হয়ে যাচ্ছে।
তার মানে কি এটা সমানই হচ্ছে 1। তাহলে শর্তে কি লিখবো? শর্তে লিখবো 2 ইন্টু এখানে হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 3 সমান হচ্ছে 1। বা এখানে 2 থাকলো, এবার এখানে আমরা লসাগু করতে পারবো কত, x ইন্টু x প্লাস 3। এখানে x x মিলে গেলে উপরে কত হবে, x প্লাস 3 প্লাস এখানে x প্লাস 3 x প্লাস 3 মিলে গেলে 1 এর সাথে x গুণ হয়ে এখানে হবে x সমান রয়েছে 1। বা এই 2টাকে আমরা এদিকে নিচে নিয়ে চলে যেতে পারি। তাহলে উপরে কি হবে, উপরে x আর x যোগ হয়ে হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই নিচে এখানটা গুণ করতে পারি, x এর সাথে x গুণ করলে x স্কয়ার আর x এর সাথে 3 গুণ করলে 3 সমান এদিকে হচ্ছে 1 এর 2। বা বা কত পাবো, এবার দেখো কোনাকুনি গুণ করব, এই কোনাটা আগে গুণ করব, যেদিকে x স্কয়ার রয়েছে সেদিকটা আগে গুণ করব, তারপরে x এর দিকটা করব। তো এখানে x স্কয়ার প্লাস 3x এর সাথে গুণ হবে 1, 1 গুণ হলে এটা একই থাকছে, তাহলে এই একদিকটা থাকছে x স্কয়ার প্লাস 3x সমান অন্যদিকে কি গুণ হবে, 2 এর সাথে গুণ হবে 2x প্লাস 3, তাহলে একবার 2 এর সাথে 2x আর একবার 2 এর সাথে 3, 2 এর সাথে 2x গুণ করলে হবে 4x আর 2 এর সাথে 3 হলে 2 3 হচ্ছে 6, তাহলে হচ্ছে 4x প্লাস 6। এবার সবাইকে বাঁদিকে নিয়ে আসলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 3x, 4xটা প্লাস রয়েছে বাঁদিকে আসলে হচ্ছে মাইনাস, আর 6টাও প্লাস রয়েছে বাঁদিকে আসলে মাইনাস, আমার ডান দিকে আর কিছু নেই, শূন্য। বা এখানে এক্স স্কয়ার 3x মাইনাস 4x, 3 আর 4 এর মধ্যে বড় হচ্ছে 4, তাহলে যে বড় তার চিহ্ন হবে, আর যেহেতু চিহ্ন আলাদা তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, তাহলে এখানে থাকলো x আর মাইনাস 6 রয়েছে সমান 0। ঠিক আছে, তাহলে এই যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলেছিল সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা করব 7 অঙ্কটা, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমন হয়, সংখ্যার এখানে একক হয়, তারপরে দশক হয়, তারপরে শতক হয়, এরকম চলতে থাকে, তাই তো আমরা জানি যে ডান দিক থেকে একক দশক শতক এরকম চলতে থাকে। তো এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ এখানে শতকটা নেই। তো এই সংখ্যাটার একটা রয়েছে একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক, যে কোনো সংখ্যা সেরকমই থাকে। তো বলা রয়েছে যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, দশকের থেকে 6 বেশি হচ্ছে একক, তাহলে এটা যদি x হয় এককটা তার থেকে 6 বেশি, অর্থাৎ হচ্ছে x প্লাস 6। ঠিক আছে, এই তো দুটো অঙ্ক। এবার দেখো, যখন আমরা যে কোনো সংখ্যাতেই একক আর দশক বলে দিলে সংখ্যা দুটো তো পাশাপাশি লিখে দিলে হয় না, তোমাকে বলা রইলো যে একটা এককের অঙ্ক হচ্ছে 3 আর দশকের অঙ্ক হচ্ছে 6, তখন সংখ্যাটা 63 হচ্ছে। ঠিক আছে, তা কিন্তু এই যে 63 সেটাই x আর x প্লাস 6 থেকে কি করে পাবো, দেখো 63কে আমরা লিখতে পারি 10 গুণিত 6 প্লাস 3, 10 এর সাথে 6 গুণ করলে কত হয়, 10 6 হচ্ছে 66 প্লাস 3 যোগ করলে 63 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কি, এই যে যেটা এটা ছিল এককের ঘরের অঙ্ক আর 6টা ছিল দশকের অঙ্ক, অর্থাৎ কি দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করে এককটা যোগ করলে আমরা সংখ্যা পাই, মানে সূত্রটা হচ্ছে দশক গুণিত 10 যুক্ত একক। এটা হচ্ছে যে কোনো 2 অঙ্কের সংখ্যা যদি তুমি এককের অঙ্ক আর দশকের অঙ্ক জানো, তখন এই সূত্র দিয়ে সংখ্যাটা কত সেটা বার করতে পারবে। যে কোনো সংখ্যা, মনে করো আমি বলছি যে একটা 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক হচ্ছে 5 আর দশকের অঙ্ক হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এটা দশক এটা একক, তখন আমরা কি করব, 10 গুণিত মানে দশক গুণিত 10, দশক কত 7 যুক্ত একক অর্থাৎ 5 সমান সংখ্যাটা কত হচ্ছে 70 প্লাস 5, তার মানে 75। দেখো এটাই তো ধরেছিলাম, এটা বলেছিলাম একক, এটা বলেছিলাম দশক, তাহলে কি হচ্ছে দশক, অর্থাৎ যদি এভাবে সাজিয়েও লিখতাম তাহলে কত পেতাম, এখানে 5 লিখতাম, এককের আগে দশকটা লিখতে হয় 75। ঠিক আছে, এবার যদি আমরা x আর x প্লাস 6 ধরি তখন সংখ্যাটা কি করে পাবো, তার জন্য এই সূত্রটা আমাদের জানা দরকার। আবার যদি মনে করো 3 অঙ্কের সংখ্যা হয় তখন এখানে আর একটা টার্ম বেড়ে যায়, এখানে লিখতে হয় শতক গুণিত 100 তারপরে যুক্ত আবার এটা হয়। যে কোনো সংখ্যার ক্ষেত্রে এভাবে আমরা সংখ্যাটা বার করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা দশকের অঙ্কটা ধরে নেব, ধরি দশকের অঙ্কটি হচ্ছে x, অতএব এককের অঙ্ক কত, অঙ্কটা হবে কত 6 বেশি অর্থাৎ x প্লাস 6। অতএব এখান থেকে আমরা প্রথমে সংখ্যাটি বার করে নেব, সংখ্যাটি সমান কি, সূত্রটা প্রথমে লিখতে পারো দশক, দশক মানে হচ্ছে x ইন্টু 10, দশক গুণিত 10 যুক্ত হয় একক অর্থাৎ x প্লাস 6।
সমান কত হচ্ছে দশক মানে এক্স আর 10 গুণ করলে হচ্ছে 10x প্লাস এখানে ব্র্যাকেটটা তুলে দিলে হবে কত এক্স প্লাস 6। এবার 10x আর x যোগ করলে কত পাবো, 10 এর সাথে x মানে x মানে 1, তাহলে যোগ করলে হচ্ছে 11x প্লাস 6। ঠিক আছে, এটা আমরা সংখ্যাটাও পেয়ে গেছি। এবার কি বলা রয়েছে দেখো, এবার শর্তে পাবো এখান থেকে বলা রয়েছে এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। মানে অঙ্কদ্বয়ের যেটা গুণফল গুণ করলে যেটা পাবো সেটা সংখ্যাটার থেকে 12 কম, অর্থাৎ এর থেকে 12 কম, এ হচ্ছে 12 বেশি। এবার তাহলে আমরা অঙ্কদ্বয়ের গুণফল বার করি। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে কি, অঙ্ক হচ্ছে এককের অঙ্ক আর দশকের অঙ্ক, সেটাকে অঙ্কদ্বয় বলছে। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত, এই যে দশকের অঙ্ক গুণ এককের অঙ্ক, তাহলে গুণ করলে কত হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6x। তাহলে এই অঙ্কদ্বয়ের গুণফল এটা হচ্ছে সংখ্যাটির চেয়ে 12 কম। মানে কে বড়, এই অঙ্কদ্বয়ের গুণফলটা বড় নাকি সংখ্যাটা বড়? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার থেকে 12 কম, মানে এই অঙ্কদ্বয়ের গুণফলটা হচ্ছে কম, সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে এই বড়টার থেকে যখন ছোটটা বিয়োগ করবো তখন কত পাবো, 12 পাবো। তাহলে শর্তে কি লিখবো, শর্তে লিখবো 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x সমান হচ্ছে 12। ঠিক আছে, বা এখান থেকে ব্র্যাকেটটা প্রথমে তুলে দেবো, 11x প্লাস 6 মাইনাস ব্র্যাকেট তোলা মানে কি মাইনাস দিয়ে গুণ করা, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x, আর 12টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে হচ্ছে মাইনাস 12 সমান 0। এরপরে আমরা লিখবো কিভাবে বলতো, প্রথমে এক্স স্কোয়ার লিখবো, তাহলে এক্স স্কোয়ার লিখবো কিন্তু তার চিহ্ন মাইনাস রয়েছে, সব সময় যে কোনো সংখ্যা লেখার আগে তার আগের চিহ্নটা তার আগে লিখতে হয়। তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, লিখে দিলাম। আর এক্স কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে 11x, এখানে মাইনাস 6x, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয়, আমাদের যেহেতু চিহ্ন আলাদা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 6 5 11, তাহলে এটা হচ্ছে প্লাস 5x, যেহেতু 11 বড় তার চিহ্ন প্লাস হবে। আর সংখ্যা রয়েছে দেখো প্লাস 6 আর মাইনাস 12, প্লাস 6 আর মাইনাস 12 দুজনেরই চিহ্ন আবার আলাদা, আর যে বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলাম, 12 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 6 সমান হলো 0। বা এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে, কিন্তু যেহেতু এক্স স্কোয়ারের আগে মাইনাস রয়েছে আমরা চেষ্টা করবো যে এক্স স্কোয়ারের আগে যেন মাইনাস না থাকে, শুরুটা যেন মাইনাস দিয়ে না হয়। তাহলে একটা মাইনাস দিয়ে আমরা পুরো সমীকরণটাকে গুণ করে দিতে পারি। গুণ যে কোনো, এখানে কি করা যায় বলতো, ডান দিকে যেহেতু 0 আছে তাহলে আমরা যে কোনো চিহ্ন দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে গুণ কিন্তু করতে পারি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, সবার চিহ্ন পাল্টে যাবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে এই যে এটা পেলাম, এটাই আমাদের হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো এরপরে 8 অঙ্কটাতে কি বলা রয়েছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত অর্থাৎ প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গমিটার। তার মানে কি, দেখো প্রথমে একটা আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার মাঠটা। এবার বলা রয়েছে এই মাঠের বাইরে চারিদিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি রাস্তা রয়েছে, মানে সমান সমান বিশিষ্ট, প্রশস্ত বিশিষ্ট আর কি, সমান চওড়া একটি রাস্তা রয়েছে। সমান চওড়া রাস্তা মানে কি, এই যে দূরত্বগুলো, এখানের যে দূরত্বটা, এই দূরত্বটা, তারপরে এই দূরত্বটা, এদিকে এই দূরত্ব আর এদিকে এই দূরত্বটা, এই চারটা দূরত্ব হচ্ছে সমান, পুরো রাস্তাটা সমান চওড়া। ঠিক আছে, এবার কি বলা রয়েছে দেখো, এর দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 45, সেটা হচ্ছে মাঠটার, কিন্তু এই যে মাঠের যে ভেতরেরটা এইটা হচ্ছে 45 মিটার দীর্ঘ, আর এটা হচ্ছে 40 মিটার প্রশস্ত। আর এই যে বাইরে যে রাস্তাটা রয়েছে এটার ক্ষেত্রফলটা আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 450, সেটা বইয়ে দেওয়া রয়েছে। আর আমরা কি করব, আমরা নিজেরা একটা এক্স ধরে পরে এই রাস্তার ক্ষেত্রফল বার করবো, শর্তে সেই দুটো সমান করলেই হয়ে যাবে। তাহলে এক্সটা ধরবো কোথায়, দেখো এখানে দেওয়া নেই বলতে এই যে রাস্তাটা কতটা চওড়া, বাইরের চারপাশে যে রাস্তাটা রয়েছে সেটা কতটা চওড়া সেটা দেওয়া নেই। এই যে চওড়াগুলো এগুলোকে আমরা এক্স ধরে নেব, যেহেতু সবগুলোই সমান চওড়া তাহলে একটা এক্স ধরলেই হবে। তাহলে প্রথমে আমরা লিখবো যে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। ঠিক আছে, এটা থাকলো। এবার দেখো আমাদের যখন এই বাগানের ক্ষেত্রফল বার করব, আমাদের এরকম আগে আমরা অঙ্ক করেছি, এই যে দৈর্ঘ্যটা,
এর বাইরে যখন আরেকটা দৈর্ঘ্য থাকে তখন আমরা কি করি, তখন প্রথমেই পুরোটার ক্ষেত্রফলটা বার করে নিই, আর তারপরে এটার থেকে ভেতরেরটা এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই, এটা বাদ দিলে কি পড়ে থাকে, চারপাশে রাস্তাটা পড়ে থাকে। পুরোটার থেকে যদি ভেতরের এই জায়গাটা বাদ দিয়ে দিতে পারি তাহলে তো শুধুমাত্র রাস্তাটুকু পড়ে থাকে। অর্থাৎ পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধুমাত্র মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে পারি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। মানে আমাদের কোন দুটো ক্ষেত্রফল দরকার, একটা দরকার রাস্তা সহ পুরো ক্ষেত্রফলটা, আর একবার দরকার শুধুমাত্র মাঠের ক্ষেত্রফলটা। মাঠের ক্ষেত্রফলটা আমরা এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এখান থেকে পেয়ে যাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ করে প্রথমে আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা বার করে রাখি। তাহলে মাঠের ক্ষেত্রফল সমান কত হবে, মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ কত, দৈর্ঘ্য হচ্ছে 45 গুণিত প্রস্থ হচ্ছে কত, 40। এখানে একক কি হবে, যেহেতু দুটো দৈর্ঘ্য আর প্রস্থ মিটারে রয়েছে তাহলে এককটা হবে বর্গ মিটার। এখানটা গুণ করলে কত হচ্ছে, 45 চারে হচ্ছে 180, আর একটা শূন্য রয়েছে, তাহলে 1800 বর্গ মিটার। এবার আমাদের দরকার রাস্তা সহ, এই যে রাস্তাটা সহ, দেখো যখন আমরা এই বাইরের ক্ষেত্রফলটা বার করব তখন আমাদের কি দরকার, এই যে বাইরের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দরকার, তার সাথে এই যে প্রস্থটা, এই প্রস্থটা দরকার, তাই তো। তাহলে বাইরের দৈর্ঘ্য মানে কি, প্রথমে এটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য, আর যখনই দৈর্ঘ্যটা বেড়ে গেল সেটাকে কিভাবে লিখবো, সেটাকে লিখবো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, দেখো মাঠের দৈর্ঘ্য কত হবে, আমাদের 45 হচ্ছে এখান থেকে এতটা, এইটা 45। এবার যদি এই জায়গাটাতে ঠিক সমান্তরাল দুটো সরলরেখা টানি তাহলে এখানটাও হচ্ছে 45, তাই তো। তাহলে এই দিকে কতটা বৃদ্ধি পেল, এদিকে x বেড়েছে, এদিকে x বেড়েছে, দুদিকে x আর x বৃদ্ধি পেয়েছে, তার মানে 45টার সাথে এদিকে x মিটার আর এদিকে x মিটার বৃদ্ধি পেল, তাহলে মোট কত, 45 প্লাস x প্লাস x। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে, 45 প্লাস x প্লাস x সমান সমান হচ্ছে কত, 45 প্লাস দুটো x যোগ করলে কত হয়, 2x মিটার হলো। একইভাবে রাস্তা সহ মাঠের প্রস্থ, রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে, দেখো প্রস্থ কোনটা ছিল, মাঠের প্রস্থ ছিল এইটা, এখান থেকে এই দৈর্ঘ্যটা এটা ছিল 40 প্রস্থ। এবার এদিকেও আবার বেড়েছে, এদিকেও আবার বৃদ্ধি পেয়েছে, দুদিকে কত কত বৃদ্ধি পেয়েছে, x x বৃদ্ধি পেয়েছে, যেহেতু পুরো রাস্তাটাই x মিটার চওড়া তাহলে এক্ষেত্রেও কি x আর x দুটো যোগ হবে, অর্থাৎ কত, 40 প্লাস x প্লাস x, এখানে হচ্ছে মিটার, সমান কত, 40 প্লাস 2x মিটার। অতএব এখান থেকে কি বার করবো আমরা, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান কত হবে, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মানে কত, 45 প্লাস 2x ইন্টু প্রস্থ মানে হচ্ছে 40 প্লাস 2x, একক হবে কত, বর্গ মিটার, সমান এখানটা গুণ করব। গুণ করার সময় কিভাবে গুণ করতে হয়, দেখো যখন দুটো দুটো থাকে তখন প্রথমে 45-এর সাথে এই দুজনকে গুণ করব, আর একবার 2x এর সাথে দুজনকে গুণ করব। তাহলে 45-এর সাথে দুটোকে গুণ করা মানে কি, প্রথমে 45-কে 40 দিয়ে গুণ, আর একবার 45-কে 2x দিয়ে গুণ। তাহলে প্রথমে 45-কে 40 দিয়ে গুণ করলে হবে 1800, প্লাস 45-কে 2x দিয়ে গুণ করলে 45 2 90x, প্লাস এখানে 2x দিয়ে এবার দুজনকে গুণ করব, 2x এর সাথে 40 গুণ করলে 40 2 80x, আর 2x এর সাথে 2x গুণ করলে 2 2 4x স্কয়ার, এখানে হচ্ছে কি বর্গ মিটার, সমান কত, প্রথমে 4x স্কয়ারটা লিখি, 4x স্কয়ার 90 আর 80 কত, 170 প্লাস 170x প্লাস এখানে রয়েছে 1800। তাহলে দেখো এখানে শর্তে কি লিখবো, এখানে বলা রয়েছে রাস্তার ক্ষেত্রফল 450, তো রাস্তার ক্ষেত্রফল মানে কি বললাম, আমরা রাস্তা সহ মাঠের যে ক্ষেত্রফল তার থেকে যদি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে রাস্তার পড়ে থাকবে, রাস্তা সহ পুরো মাঠটা, তার থেকে মাঠটা বাদ দিলে কি পড়ে থাকে, শুধু রাস্তা থাকে। তাহলে শর্তে কি লিখবো, এই ক্ষেত্রফলটা মাইনাস এই ক্ষেত্রফলটা সমান হচ্ছে 450, তাহলে শর্তে কত, 4x স্কয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস দেখো যেটা মাঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে 1800 সমান দেওয়া রয়েছে 450। তাহলে এখানে 1800 1800 কেটে গেল, বা কত হচ্ছে 4x স্কয়ার প্লাস 170x, 450টা বাঁ দিকে চলে আসলে হবে মাইনাস 450 সমান 0। এবার এখান থেকে আমরা যেহেতু 2 কমন নিতে পারবো তাহলে 2 কমন নিয়ে সমীকরণটা একবার আমাদের লিখে দেওয়া উচিত।
2 কমন নিলে কত থাকে দেখো, 4 থেকে 2 কমন নিলে 2 2 4 হয়, তাহলে 2x² প্লাস 170 থেকে 2 কমন নিলে কত, 2 দিয়ে ভাগ করলে হবে 2 8 16, 2 5 10 মানে 85x মাইনাস 450 থেকে 2 কমন নিলে কত হবে, 2 2 4 আর এখানে 2 25 মানে 225 সমান হচ্ছে 0। বা পরের লাইনে 2টা কি হবে, উঠে যাবে, তাহলে হচ্ছে 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0। তো এটাই হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছিল সেটা। তাহলে দেখো আজকে আমাদের কোষে দেখি 1.1 পুরো কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা করব কোষে দেখি 1.2 এর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।